আমি আর মাহিম আবারও মারিয়ার দরজার কাছে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় চক্কর দিতে শুরু করলো। মৌ আর রকি দুজনে একটি রুমে। রকি আবারও মৌকে প্রপোজ করছে, কিন্তু মৌ রাজি হয়নি। মৌ রকিকে বলল, দেখুন ভাই, আগেও বলেছি এখনও বলছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আমিও জামিলকে খুব ভালোবাসি। রকি, আমি 2টা বছর ধরে ভালোবাসি। আমার ভালোবাসা তোমার কাছে প্রকাশ করলাম, আর তুমি যাকে কোনোদিন দেখোইনি তাকেই তুমি ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি। এখন আমাকে যেতে দাও। সত্যি কি তুমি আমাকে ভালোবাসবে না? না, ভালোবাসবো না। তাহলে আমি কিন্তু তোমাকে ভালোবাসার জন্য জোর করতে বাধ্য হব। কি করবে তুমি? প্রয়োজন হলে তোমার গায়ে হাত দিব। রকির কথা শুনে আমার মাথায় যেন আসমান থেকে বাজ পড়ল। আবারও আমি তাদের কথায় মনোযোগ দিলাম। কি, তোমার তো সাহস কম না? তুমি আমার সাথে অসভ্যতামি করবে? প্রয়োজন হলে তাই করব। রকির কথা শুনে আমি আর মাহিম মারিয়া রুমের ভিতরে ঢুকে গেলাম। আর আমি রকিকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, বাহ রকি সাহেব, বাহ! এটাই কি আপনার ভালোবাসা? একটা মানুষ যখন আপনাকে ভালোবাসে না, তাহলে এখানে জোর করার কি আছে? আমার কথা শুনে মৌ আমার দিকে তাকালো। মনে হয় মৌ খুব অবাক হয়েছে আমাকে দেখে। রকি আমার কথা শুনে আমার দিকে চেয়ে রইল। রকি, কে রে তুই? আমি কিন্তু তোকে আপনি আপনি করে কথা বলছি, আর তুই আমাকে তুই তুই করে বললি। তাহলে চল আমিও তোকে তুই তুই করে বলি। আমি কিন্তু তোর দুলাভাই হই। কি, তুই আমার দুলাভাই মানে? এই মাহিম, এই ছেলে কে রে? রকি আর মাহিম তারা কলেজে পরিচিত। মাহিম, এই যে বললো তোর দুলাভাই। রকি শালা, তুইও ওইটার সাথে? মাহিম, আমি ওইটার সাথে। তুই এই মেয়েকে বিরক্ত করছিস কেন? রকি, ওকে বিরক্ত করলে তোর কি? মাহিম, মেয়েটা আমার বন্ধুর বউ হবে, তাই ভাবি হবে আর কি। রকি, রকি কি বললি? তখন আমি আবার বললাম, কি দিয়ে তোর লাভ নাই, এখান থেকে ভাগ। আমরা কথাবার্তা বলছিলাম, তখন ছোট আব্বু মারিয়ার রুমে আসলো। মানে আমাদের কাছে আসলেন, কিন্তু আমাকে খেয়াল করেননি। তিনি এসে মৌকে উদ্দেশ্য করে বললেন, ছোট আব্বু, এই তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সেই কখন থেকে মারিয়াকে স্টেজে নেওয়া হলো, কিন্তু তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। মৌ, হ্যাঁ আব্বু, আমি এখানে, এই যে জামিল ভাই, ওনার সাথে একটু গল্প করছিলাম। ছোট আব্বু পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে আমি এখানে আছি, তাই বললেন, ওই জামিল বাবা তুমি? তাহলে তোমরা কথা বলো, আমি আসি। আমি ছোট আব্বুকে কিছু বলতে যাব, তখনই মৌ আমার কথার মাঝে পেঁচ লাগিয়ে বলল, মৌ, না আব্বু, আমি চলে যাচ্ছি। ছোট আব্বু, আচ্ছা তাহলে আয়। মৌ আর ছোট আব্বু চলে গেলেন। এখানে এখন আমি, মাহিম আর রকি। আমি রকিকে বললাম, দেখ ভাই, আমি মৌয়ের চাচাতো ভাই জামিল। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর কখনো ওকে বিরক্ত করিস না। এই কথা বলে আমি আর মাহিম মারিয়ার রুম থেকে চলে আসলাম মারিয়ার বিয়ে দেখতে। সেখানে আমার গিফটটাও একজনের কাছে দিয়ে দিলাম। অনেক আনন্দে মারিয়ার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। মৌ তারাও চলে গেল। আমি আর এখানে থেকে কি করব? তাই আমি আর মাহিম চলে আসলাম বাসায়। মাহিমকে আজকের রাত্রে আমাদের বাসার জন্য রেখে দিলাম। রাত প্রায় 2টা। আমি আর মাহিম জেগে আছি, দুজনে গল্প করছি। ভাবলাম মৌদের বাসায় থেকে আসি, তাই আমার পকেটে রাখা গোলাপটা বের করে মাহিমকে বললাম, দোস্ত, সারাদিন থেকে এই গোলাপটা পকেটে রেখে দিয়েছি মৌকে প্রপোজ করার জন্য, কিন্তু মৌকে কখনো প্রপোজ করার সুযোগ পাইনি। মাহিম, তাহলে কালকে প্রপোজ কর। ধ্যাত বেটা, মৌকে বলছি 2 দিন পর, মানে আজকে ওর সাথে দেখা করব। কিন্তু মৌ মনে হয় মারিয়ার বিয়ের কারণে আমার সাথে যে আজকে দেখা হবে তা মনে হয় ভুলে গিয়েছে। তাই ভাবছি এখনো গিয়ে তাদের বাসায় প্রপোজ করে আসি। এই বেটা ফাজিল, কালকে বিকেলে প্রপোজ করিস, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আর তারা সবাই হয়তো এখন ঘুমিয়ে আছেন। ও আচ্ছা, তাহলে কালকে বিকেলে ছাদে প্রপোজ করব। এখন ঘুমিয়ে যা। দুই বন্ধু ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি বেলা 11টা বাজে, কিন্তু মাহিম এখনও ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। আমি তার ঘুমের বিরক্ত না করে উঠে গেলাম। তারপর ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে রুমে বসে পড়লাম। কিছু ভালো লাগছে না, তাই মাহিমকে ডাক দিলাম, কিন্তু উঠছে না। তাই জোরে ধাক্কা দিলাম, এক ধাক্কায় খাট থেকে নিচে পড়ে গেল। আর চিৎকার করে বলতে লাগলো, ও আম্মা গো আম্মা, আমার কোমর শেষ, এই কোন শালা আমাকে ধাক্কা দিলি রে? জামিল, ওই মেয়েদের মতো চিৎকার করিস কেন? বেলা 11:30 বাজে।
কিন্তু এখনো তোর ঘুম শেষ হয় না। ধুর বেটা, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলি। ও তাই, তোর আবার স্বপ্ন? তা মেয়েটা কে রে বন্ধু? শুধু মেয়ে মানুষ নিয়ে স্বপ্ন দেখে নাকি? সরে যা আমার সামনে থেকে। ওরে বাবা রে বাবা, তুই দেখছি মেয়েদের মতো ভালোই চেতস। মাহিম আমার কথায় আর কান না দিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, বাইরে যাব। তাই আমি আর মাহিম বাইরে চলে গেলাম। সেখানে গিয়ে দুই বন্ধু নাস্তা সেরে নিলাম। মাহিমকে তার বাসায় নামিয়ে দিয়ে জোহরের নামাজ পড়ে আমি আবার আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু ফোন করে বললেন আগামীকাল থেকে আমি যেন আমাদের কোম্পানিতে এমডি হয়ে যাই। একটু বিশ্রাম নেওয়ার জন্য আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকেল 4টা হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছোট আম্মুর কাছে গেলাম। জামিল, ছোট আম্মু, মৌ কোথায়? ছোট আম্মু, মৌ মনে হয় ছাদে গেছে। কিন্তু কেন বাবা? আরে আর কিছু না, ওই যে বলে দেব আমি সেই জামিল। আরেকটা কথা শোন জামিল। হ্যাঁ ছোট আম্মু বলো। আসলে আমি তোমার ছোট আব্বুকে বলে দিয়েছি যে তুমি আমাদের সেই জামিল। ও তাহলে মৌ কি জানে? না বাবা, মৌ জানে না। আচ্ছা ছোট আম্মু, আমি গেলাম। আমি আবারও রুমে চলে আসলাম। সেখান থেকে গোলাপ ফুলটা নিয়ে ছাদে উঠে গেলাম। ছাদের এক কোণে মৌ বসে বসে ফোন টিপছে, আর আমি কিছু না বলে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে রইলাম। আজকে আমার মনের রানীকে খুব সুন্দর লাগছে, যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি হালকা একটা কাশি দিলাম। আমার কাশির শব্দ শুনে মৌ পিছনে ফিরে আমাকে দেখে বলল, মৌ, আরে জামিল সাহেব, আপনি আবার কখন ছাদে আসলেন? জামিল, এই তো সবে আসলাম। তা কি করছেন ছাদে বসে? কি করব, এই তো ফোন টিপছি আর আপনার কথা ভাবছি। ও তাই, আমার কথা কি ভাবছেন? এই যে গতকাল আপনি আর মাহিম ভাই না থাকলে রকি হয়তো আমার সর্বনাশ করতো। ও ওইসব বাদ দেন। কিভাবে বাদ দিব? আর আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। কৃতজ্ঞতার কিছু নেই। আমি আপনার কাছে এমন কিছু চাইব যা আপনি দিতে বাধ্য থাকিবেন। কি? কি এমন চাইবেন যে আমি আপনাকে দিতে বাধ্য থাকব? আমি আমার পকেট থেকে গোলাপটা বের করে হাতে নিলাম। মৌ আমার হাতের দিকে লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। গোলাপটা স্বাভাবিকভাবে মৌয়ের হাতের দিকে বাড়িয়ে দিয়ে সরাসরি বলে দিলাম, ভালোবাসা কোথা থেকে আসে তা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি আমার মনের মাঝেও প্রেম ভালোবাসা আছে। তবে এই সব ভালোবাসা আমি আপনার জন্য বরাদ্দ করলাম। যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিন থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আশা করি আপনিও আমি অদমের ভালোবাসা গ্রহণ করবেন। আই লাভ ইউ। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না। তারপর বলল, আসলে আমি কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। আপনি হয়তো আগে থেকে জানেন যে আমারও বিয়ে ঠিক হয়ে আছে। তারপরেও কেন আপনি আমাকে প্রেমের প্রস্তাব দেন? জামিল, তো নিজের ভালোবাসা আর চেপে রাখতে পারিনি। মৌ, তার মানে আমি কি ভাববো সব ছেলেই সমান? জামিল, সব ছেলে তো আর আপনাকে প্রপোজ করেনি। এখন বলেন আমার ভালোবাসা কি আপনি গ্রহণ করবেন? মৌ, দেখুন মিস্টার জামিল, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সো আমাকে আর বিরক্ত করবেন না। আমি গেলাম বাই। বাহ বাহ বাহ, আমার পাগলি দেখছি আসলেই খুব ভালোবাসে। না হলে আমার আজকে এই প্রস্তাবে রাজি হয়ে যেত। যাই হোক, আমি বলে দেই যে আমি সেই জামিল যে কানাডা থেকে এসেছে। মনে মনে বললাম। মৌ চলে যাচ্ছিল, আর আমি মৌয়ের হাত ধরে বললাম, আমি সত্যি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। মৌ ঠাস করে আমাকে চড় মারলো। সব ছেলেই লুচ্চা টাইপের হয়, আপনার তো সাহস কম না, হাত ধরলেন কেন? আমি আপনাকে বললাম যে আমার বয়ফ্রেন্ড আছে, তারপর কেন আমাকে ভালোবাসার কথা বললেন? রাগীভাবে কথাগুলো বলল। আমি গালে হাত দিয়ে বললাম, এত জোরে থাপ্পড় মারলে? বেশ করেছি, আরও থাপ্পড় দিব। আপনি আজকে থেকে আমাদের বাসায় থাকবেন না আর। অন্য কোথাও বাসা দেখেন। জামিল, সত্যি চলে যাব? মৌ, হ্যাঁ চলে যাবেন। জামিল, আচ্ছা যাচ্ছি। এ কথা বলেই আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর আমার পেছন দিয়ে মৌ সিঁড়ি দিয়ে নিচে নামছে। আরেকটা কথা, ছাদে উঠতে হলে আমার রুমের পাশ দিয়ে যেতে হয়, যেহেতু আমি উপর তলায় থাকি তাই। আমি আমার রুমের দরজার কাছে চলে আসলাম, আর মৌ যখন আমার দরজার সামনে আসলো তখন এক টান দিয়ে আমার রুমের ভিতরে নিয়ে গেলাম, আর দরজাটা লাগিয়ে দিলাম। আমার এরকম আচরণ দেখে মৌ হয়তো খুব অবাক হয়েছে এবং ভয়ও পেয়েছে। মৌ বলতে লাগলো, এই আপনি আমাকে রুমের ভেতরে নিয়ে আসলেন কেন? আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে কিছুই করব না, তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মৌ, কি সারপ্রাইজ? আর সারপ্রাইজ দিতে হলে কি রুমের মাঝে দিতে হয় বা দরজা বন্ধ করে?
আমি না হয় একটু অন্যরকমভাবেই সারপ্রাইজ দেব। মৌ দেখুন আমাকে তাড়াতাড়ি যেতে দিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে জান পাখি, তুমি আমাকে চিনতে পারোনি? আমি মৌকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জান পাখি বলে ডাকতাম। মৌ, জান পাখি আপনি কে বলুন? জামিল, হা হা, চিনতে কি এখনও কষ্ট হচ্ছে? মৌ, কে আপনি বলুন। আমি আর কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম, কিন্তু পাগলিটা আমাকে ছাড়াবার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। তাই মৌকে বললাম, আমি তোমার সেই ভালোবাসা যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। মৌ, তার মানে কি তুমি সেই জামিল? রে পাগলি, সবাই জানে আমার নাম জামিল আহমেদ, কিন্তু তুমি তো জানতে আমার গল্পের আইডিতে আমার ছদ্মনাম কাব্য জামিল। তারপরও সেদিন চিনতে পারলে না। এখন মৌ আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো, যেন আমি ছুটে না যাই, আর কান্না করে যাচ্ছে। তুমি এতদিন আমার পাশে থেকেও আমাকে কেন কষ্ট দিলে? তুমি দেখছো আমি তোমাকে ছাড়া কিভাবে অসহায়। কান্না করতে করতে বলল মিম। জানি, আমিও খুব কষ্ট করে থেকেছি। আমারও ইচ্ছে ছিল তোমাকে আমার পরিচয় দেব, কিন্তু দেইনি, ভাবছি একটু সারপ্রাইজ দেই। মৌ, তোমাকে না জেনে থাপ্পড়টা মেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তো জানতাম না যে এটা আমার সেই জামিল। আমি মৌয়ের চোখে পানি আমার হাত দিয়ে মুছে দিলাম আর বললাম, দূর পাগলি, এখানে কান্না করার কি আছে? আমি কিছুই মনে করিনি। এখানে যদি অন্য কেউ হতো তাহলে হয়তো তুমি তাকেও এভাবে মারতে। আর আমি দেখতে চাইছিলাম যে আমি প্রপোজ করলে তুমি কি করো। আমি কিছুই মনে করিনি। তারপরও আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম করব না। আচ্ছা যাও, ক্ষমা করলাম। এখন একটু হাসি দাও। ধ্যাৎ, পারবো না। আচ্ছা লাগবে না, এখন তুমি রুমে যাও, পরে কথা বলবো। রুমে যাব মানে তুমিও আমাদের রুমে আসো, আম্মু আব্বুর সাথে পরিচিত হও। হা হা হা। ছোট আম্মু আমাকে চেনেন, আর তোমার আব্বু জানেন যে আমি তোমাদের সেই জামিল। হাই হাই হাই, এই ছেলে বলে কি? আমি পরে কি সবাই জানে নাকি? তুমি পরে সবাই জানে, তবে নিশি হয়তো জানে না। ও আচ্ছা, তাহলে ওই পাখনাটা শুধু জানে না। যদি জানতে পারে তাহলে আমার মাথা খেয়ে ফেলবে। নিশি জানলে কিভাবে তোমার মাথা খাবে সেটা তুমি বুঝবে না। আজকে থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের সাথে খাবে, কেমন? সেটা তোমার বলা লাগবে না, তবে তোমাদের বাসার সবার সামনে খেতে পারবো না। তুমি আর আমি একা একা খাবো। তুমি আর আমি একা একা কেন খাবো? এই যে তুমি আমাকে বাচ্চাদের মতো খাওয়াবে। হা হা হা। মিয়া সাহেব বলে কি, তিনি নাকি বাচ্চা, দেখতে লাগে 70 বছরের বুড়ো। ও তাই নাকি? আচ্ছা আমি গেলাম। যাও, আমি তোমাদের বাসায় আসছি। মৌ দরজার সামনে চলে গেল, সেখান থেকে আমাকে আবার ডাক দিল। মৌ, এই যে আমার ভবিষ্যৎ জামিল। কি গো, তুমি আসলে বুড়ো না, খুব কিউট, হেসে হেসে বলল। এই কথা বলে চলে গেল। আমি রুমে বসে পড়লাম। সময় প্রায় সন্ধ্যা 7টা পার হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। রাত 9টার সময় নিচে ছোট আম্মুর কাছে গেলাম, তাদের বাসায় কলিং বেল টিপ দিলাম। নিশি এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, নিশি, এই জামিল ভাই তুমি খুব খারাপ। আমি কি তোমার বোন না? তুমি আমাদের সেই জামিল, সেটা আগে বললে কি হতো? জামিল, আরে বোন, আমি কি তোকে আমার বোনের মতো আদর করিনি? এখন থেকে বেশি করে আদর করব কিন্তু। অনেক আদর করব। তুমি আমার একমাত্র বোন, তাই বেশি করে আদর করব। গাল টেনে টেনে বললাম, মনে রাখবো। আচ্ছা চলো ভিতরে যাই। নিশিকে কোলে নিয়ে নিলাম। ড্রয়িং রুমে কেউ নেই। মৌ হয়তো ওর রুমে আছে, আর ছোট আব্বু ওনার রুমে। তাই সোজা কিচেনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা রান্না করছেন। নিশিকে নামিয়ে দিয়ে ছোট আম্মুকে বললাম, জামিল, আজকে থেকে মেয়ের জামাইকে একটু আদর করে খাওয়াবে কিন্তু। ছোট আম্মু, তার মানে আজকে মুখে সব বলে দিয়েছো? জামিল, বলে দিয়েছি। তাই তো বলি, আমার মেয়ের মনে আজকে এত রং লাগলো কেমনে? হেসে হেসে বলল, আচ্ছা ছোট আম্মু, আমি একটু মেয়ের রুমে যাই। বাহ বাহ বাহ, আমার মেয়ের জন্য এত টান। আরে ছোট আম্মু, তা না, আসলে আসলে কি? আচ্ছা যাও, মৌ ওর রুমেই আছে, ওর কাছে যাও। মৌয়ের রুমের দরজার কাছে এসে দেখি কি যেন লেখালেখি করছে, হয়তো কলেজের কোনো এক কাজ। তাই আমি দরজায় একটা টোকা দিলাম, আর মৌ দরজার দিকে চেয়ে আমাকে দেখলো। তখন আমি বললাম, জামিল ম্যাডাম, একটু ভেতরে আসতে পারি? মৌ, আমার রুমে তোমার যখন খুশি আসবা, এতে বলার কি আছে? আরে তারপরও একটা মেয়ে মানুষের রুমে না বলে আসাটা কেমন দেখায় না? আমি একটা মেয়ে মানুষ না?
আমি তোমার হবু স্ত্রী আর এখন প্রেমিকা। ও তাই? হুম, তাই। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে এখন ভেতরে এসে বসো। একটা চেয়ার টেনে দিয়ে বলল, না বসবো না, এখনই আমার রুমে চলে যাব। কেন? আরে বাবা, ছোট আব্বু শুনলে রাগ করবে, বলবে তোমার রুমে আমি কি করি। হায় আল্লাহ, এই ছেলে কয় কি! চুপচাপ এখানে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। এই, আমি কফি খাবো না, চা নিয়ে আসো। আচ্ছা, চা নিয়ে আসবো। মৌ চা আনতে কিচেনে চলে গেল আর আমি মৌয়ের রুম পরিদর্শন করছি। রুমটা খুব গোছানো। হঠাৎ বইয়ের সেলফে একটা ডায়েরি দেখতে পাইলাম একটা ডায়েরি দেখতে পেলাম, তাই এটা হাতে নিয়ে পড়তে চাইলাম, কিন্তু পরক্ষণেই ভাবলাম আরেকজনের লেখা ডায়েরি পড়া ঠিক হবে না। ডায়েরিটা হাতে নিয়ে এসব ভাবছি, পড়বো কিনা রেখে দিব। কিন্তু এতক্ষণে মৌ 2 কাপ চা নিয়ে আসছে। মৌ, সমস্যা নেই, ডায়েরি তোমাকে নিয়েই লিখেছি, চাইলে পড়তে পারো আমার। জামিল: ও, তুমিও দেখে ফেলেছো? কেন, দেখলে কি সমস্যা? নাকি চুরি করতে চাইছিলে? দেখলে তো সমস্যা। আমি কিন্তু চুরি করতে চাইছিলাম। আমিও হেসে হেসে বললাম, আচ্ছা তোমার যা ইচ্ছে করিও, এখন চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হুম, খাচ্ছি। দুজন মিলে চা খাচ্ছি আর গল্প করছিলাম। কিন্তু কিন্তু আমি মৌয়ের চায়ের কাপ খাবো, তাই মৌকে বললাম, এই তোমার পিছনের দেয়ালে ওইটা কি? মৌ পিছনে ফিরে তাকালো আর আমি সাথে সাথে আমার চায়ের কাপ ওর জায়গায় দিয়ে দিলাম আর ওর চায়ের কাপ আমি নিয়ে নিলাম। কই, পিছনে কি? ওইখানে কি জানি ছিল, আমি মনে হয় ভুল দেখেছি। মিথ্যা বলার জায়গা পাও না। আমাকে বললেই হতো, আমার চায়ের কাপ তোমাকে দিয়ে দিতাম আর তোমার চাটা আমি নিয়ে নিতাম। ও, তাহলে তুমি বুঝে গেছো? হুম, বুঝবো না? এখন তোমার সব কিছু আমাকেই তো বুঝতে হবে। বেশ কতক্ষণ ময়ের সাথে গল্প করলাম, তারপর তাদের সেখানে রাত্রে খাবার খেয়ে আমার রুমে চলে গেলাম। রাত অনেক হয়েছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন কে যেন দরজায় ধাক্কা দিল, তাই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মৌ আমাকে বলল, বেলা 11টা বাজে আর জমিদার সাহেব এখনো ঘুমাচ্ছে। জামিল: এত সকাল আর তুমি বলছো 11টা বাজে? তাহলে ঘড়ির দিকে তাকিয়ে দেখো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। তাই বললাম, হুম, 11টা হয়ে গেছে, তাতে কি হয়েছে? কেন, বড় আব্বু যে বললেন আজকে থেকে তুমি অফিসে যাবে। ও শিট, সে কথা আমার মনে ছিল না। তুমি একটু বসো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। মৌকে আমার রুমে রেখে ওয়াশরুমে চলে গেলাম, সেখানে গোসল করে কাপড় চোপড় পরে বেরিয়ে আসলাম। মৌ আমার দিকে চেয়ে চেয়ে বলল, বাহ, আমার জানটাকে তো আজকে খুব সুন্দর লাগছে। মৌয়ের এই কথা শুনে লজ্জায় পড়ে গেলাম, যেহেতু লজ্জাটা বেশি মেয়েদের ভূষণ। এই প্রথমবার মৌ আমাকে বলল, খুব সুন্দর লাগছে। জামিল: ও তাই? আর তোমাকে যে একটা অপূর্ব সৌন্দর্যের পরী লাগে, সেটা কি তুমি জানো? ধেত, পাম মারিও না, আমি গেলাম। এই মৌ, শোনো। কি? তুমি আমার সাথে আমাদের অফিসে যাবে? মৌ আগে থেকেই আমাদের এই অফিসটা চেনে, কারণ আগে ছোট আব্বু এই অফিসে বস ছিলেন, তাই উনার সাথে মৌ আসা যাওয়া করতো। আমি কেন যাব? তুমি চেনো না? ও, তুমি তো সত্যিই চেনো না গো। হুম, আমি চিনি না, তাই বললাম। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। মৌ নিচে ওর রুমে চলে গেল আর আমি বসে বসে ফোন টিপছি। একটু পর মৌ একটা মিষ্টি কালারের ড্রেস আর হিজাব পরে আসলো। আমি তাকে দেখে একটু মুচকি হাসি দিলাম আর মৌ সেটা লক্ষ্য করলো। মৌ: কি ব্যাপার, এভাবে হাসলে কারণ কি? জামিল: না, কিছু না, এমনিতেই হাসি দিলাম। সত্যি করে বলো, না হলে আমি তোমার সাথে অফিসে যাব না। আসলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই একটু হাসি দিলাম। ও তাই? সত্যি আমাকে আজকে সুন্দর দেখাচ্ছে? না, শুধু আজকে সুন্দর দেখাচ্ছে না, বরং প্রতিদিন তোমাকে সুন্দর লাগে। ইচ্ছা করে? কি ইচ্ছা করে? না, কিছু না। আরে বলো না শুনি। আরে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আর এই নাও তোমার গাড়ির চাবি। গাড়ির চাবি দিয়ে কি করব? তাহলে যাবে কিভাবে? আরে আমার বাইকে যাব। ও সরি, তোমার বাইকের কথা আমার মনে নেই। আমার খুব ইচ্ছা তোমার বাইকের পিছনে বসবো। হুম, আসো তাহলে। কিন্তু একটা কথা পিছন থেকে জড়িয়ে ধরতে হবে। সেটা তোমার বলা লাগবে না। কেন বলা লাগবে না শুনি? কারণ সেটা আমি আগে থেকে ভেবে রেখেছি, যে তুমি যেদিন গাড়ি চালাবে বা এমনিতেও তোমাকে জড়িয়ে ধরবো। ও তাই বলো? আচ্ছা, এখন চলো, অফিসে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। আমার বাইকটা নিয়ে অফিসের দিকে যাচ্ছি। মৌ আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি পথ চিনি না। মৌ আমাকে যেদিক দেখিয়ে দিচ্ছে, আমিও সেদিকেই যাচ্ছি। অবশেষে আমি অফিসে চলে আসলাম।
অফিসের সামনে এসে দেখি সকল স্টাফ অফিসের দরজার সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে ম্যানেজার সাহেবকে দেখতে পেলাম না। তাই মৌকে বললাম, জামিল, এখানের ম্যানেজার কোথায়? মৌ, এখানের ম্যানেজার চলে গেছে, তুমি নতুন করে একজন নিয়োগ দেবে। ও আচ্ছা। সেখানকার দায়িত্বশীল একজন কর্মচারী আমার কাছে আসলেন। রাফি, আসসালামু আলাইকুম। জামিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাফি সাহেব? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আসেন স্যার, ভেতরে আসেন আর তাদের সাথে পরিচিত হন। একে একে সবার সাথে পরিচয় হলাম। তারপর আমার কেবিনে আমি আর মৌ ঢুকে গেলাম। আমি কেবিনে ঢোকার সাথে সাথে মৌ গিয়ে আমার চেয়ারে বসে পড়ল। আমি একটু অবাক হলাম, তাই বললাম, তুমি দেখি কোনো কথা না বলে এখানে গিয়ে বসে পড়লে। মৌ, বারে, আমি এখানে নতুন বসি নাই, আমিও এখানের বস ছিলাম, আর তুমি আসায় আমার সব মাটি হয়ে গেল, তাই শেষবারের মতো আরেকবার বসে পড়লাম। ও, তুমি কিভাবে এখানের বস ছিলে? অবাক হয়ে বলল। আরে, আগে এখানে আব্বু বস হিসেবে ছিল, এটা কি জানো না? হ্যাঁ, জানি তো। আর আব্বু কলেজে সময় দিত, তাই আমি সব সময় এখানে আসতাম। ও, তাহলে ভালোই করেছো, আমার যেদিন ভালো লাগবে না সেদিন তুমি এখানে আসবে। না গো জানো, আর কখনো আমি এই অফিসে বস হয়ে আসবো না। অফিসে যে কাজের কত চাপ তা এখন হাড়ে হাড়ে টের পাবে, সেটা আমি দেখে নিব। আমি আর মৌ কথা বলছিলাম, তখন হঠাৎ করে আমার কেবিনে আবারও রাফি সাহেব আসলেন। রাফি, স্যার ভেতর আসতে পারি? জামিল, জি আসুন ভেতরে। মৌ রাফি সাহেবকে দেখে চেয়ার থেকে উঠে গেল, তাই সেই চেয়ারে আমি বসলাম। স্যার, একটা কথা বলবো? বলেন, সমস্যা নেই। আসলে স্যার, আমাদের ম্যানেজার সাহেব গত 2 দিন আগে অবসর নিয়েছেন, তাই এখন যদি আপনি বলেন তাহলে আমরা নতুন ম্যানেজারকে নিয়োগ দেই। রাফি সাহেব, ম্যানেজার নিয়োগ দেওয়ার দরকার নাই। ম্যানেজার আমি আগে থেকেই ঠিক করে রেখেছি, তিনি আগামীকাল থেকে অফিসে আসবেন। স্যার, কে সেই মানুষ যাকে আপনি ম্যানেজার হিসেবে নিয়োগ করলেন সেটা কালকে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যাই স্যার। আপনি এখন আসতে পারেন। রফিক সাহেব চলে গেলেন। মৌ আমাকে জিজ্ঞেস করলো, মৌ, এই তুমি কাকে আগে থেকে ম্যানেজার হিসেবে রাখলে? জামিল, আরে সে আর কেউ না, আমার বন্ধু মাহিম। ও তাই, ভালো করেছো মিস্টার জান। জান পাখি। আমরা আরও কতক্ষণ অফিসে থেকে তারপর সবাইকে ছুটি দিলাম, যেহেতু অফিস শেষ হয় 4টার পর, কিন্তু আজকে সবাইকে 2টায় ছুটি দিয়ে দিলাম। আমি আর মৌ অফিস থেকে চলে আসলাম। মৌকে বললাম, এই কোথায় যাবো গো এখন? মৌ, কোথায় যাবে তা তুমি জানো। আরে বাবা, আমি যদি সব জায়গায় চিনতাম তাহলে কি আর তোমাকে বলতাম? ও, তাও ঠিক। আচ্ছা, এখন তো বিকেল প্রায় 3টা, চলো ফুচকা খেতে সেলফির ব্রিজে যাব। সেলফির ব্রিজ কোথায় গো? আরে এই একটু সামনেই, সিলেটের কাজী বাজারে একটা সুন্দর ব্রিজ আছে, আর সেটা সেলফির ব্রিজ নামে পরিচিত। ও আচ্ছা, তাহলে চলো। আমি আর মৌ চলে গেলাম সেলফির ব্রিজে, কিন্তু সেখানে গিয়ে দেখি বাইকটা ব্রিজের ফুটপাতের একটা সাইডে রেখে দিলাম আমি। মৌকে নিয়ে ফুচকাওয়ালার মামার কাছে আসলাম। মৌ ফুচকাওয়ালা মামাকে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন। ফুচকাওয়ালা, আচ্ছা দিচ্ছি। জামিল, এই তুমি 2 প্লেট ফুচকা খাবে? আমি কিন্তু এইসব আজাইরা খাবার খাই না। কেন খাবে না? আমি জীবনেও এইসব খাইনি, তাই খাবো না। জীবনে খাও নাই তো কি হয়েছে, আজকে থেকে খাবে? না, আমি খাবো না, পেট খারাপ করবে। আরে জান পাখি, কিছু হবে না, প্লিজ আজকে না হয় আমার সাথে খেয়ে ফেলো। আরে ফুচকা আমি খাবো না বললাম তো। ও আচ্ছা, তাহলে আমিও খাবো না। এ কথা বলে মৌ চলে যাচ্ছে, আমি এক টান মেরে বুকের মাঝে নিয়ে আসলাম। জামিল, আচ্ছা খাবো। মৌ, না খেতে হবে না, চলো বাসায় যাই। আরে বাবা, বললাম তো খাবো, এত রাগ করার কি আছে? তো কি করব? তোমাকে কত করে বললাম আর তুমি বললে খাবে না। আচ্ছা, আর কখনো করব না। মনে থাকে যেন। আরে জান পাখি, মনে থাকবে। যাই হোক, দুজন মিলে ফুচকা খেলাম। আমি বেশি খাইনি, মাত্র 1 প্লেট খেয়েছি, আর মৌ রাক্ষসের মতো 4 প্লেট খেয়েছে। সব শেষে টাকা দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, তখন পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি মাহিম কল দিয়েছে, তাই ফোন রিসিভ করলাম। হ্যালো দোস্ত। নিশ্চুপ ফুপিয়ে ফুপিয়ে কান্না করার আওয়াজ আসছে। আমার খুব ভয় লাগছে। এটা তো মাহিমের গলা, তার মানে কি মাহিম কান্না করছে? আমি আবারও বললাম, এই মাহিম কথা বল। এই কথা বল, কি হয়েছে তোর? আরে বন্ধু, একটু সমস্যা হয়েছে, কান্না করতে করতে বলল। কেন, তোর কিছু হয়েছে? না, আমার কিছু হয় নাই, তুই আমার সাথে দেখা কর, তারপর আমি তোকে সব বলছি।
আচ্ছা তুই এখন কোথায়? আমি এখন বন্দরবাজার কোর্ট পয়েন্টে আছি। আচ্ছা তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা আয়। আমি মৌকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসলাম। মৌ আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি বললাম জানি না কি হয়েছে, তবে গিয়ে দেখি কি হলো। মৌকে বাসার গেটে রেখে আমি মাহিমের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মাহিম একা একা দাঁড়িয়ে আছে। আমি ছুটে তার কাছে গেলাম, তারপর জিজ্ঞেস করলাম, এই পাগল, কান্না করে দেখছি তো চোখ মুখ লাল করে ফেলেছিস। কি হয়েছে আমাকে বল। তুই তো জানিস আমি জারিনকে ভালোবাসি। মাহিম জারিন নামের একটা মেয়েকে খুব ভালোবাসে। কিন্তু কিন্তু আমি এখনো মেয়েটাকে দেখিনি। তবে মাহিমের কাছে শুনেছি মেয়েটা অনেক সুন্দর আর বড় লোকের বাবার মেয়ে। জানি তো, এতে কান্না করার কি আছে। প্রায় 4 বছর সম্পর্ক আমাদের, কিন্তু আজকে জারিনের বাবা আমাকে তাদের বাসায় যেতে বলেছেন। আমি গেলাম, মনে করছিলাম হয়তো আমাদের একত্রে করে দিবেন, কিন্তু তিনি বললেন উনার মেয়েকে যেন ভুলে যায়। কান্না করতে করতে বললাম, কেন? কেন জারিনের বাবা এমন কথা বললেন কেন? আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আবার চাকরি করি না। তাই উনার মেয়েকে উনি আরেকটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবেন। আর বলেছেন সেই ছেলে মাসে 30,000 টাকা বেতন পায়। ও এই কথা। তাহলে জারেন কি বলল? জারেন কি বলবে? ওর বাবার মুখের ওপর আর কোনো কথা বলতে পারেনি। কিন্তু পরে আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করলো আর বলল একটা ছোটোখাটো চাকরি যেন তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি। ও তাহলে জারিন সেই ছেলেকে বিয়ে করতে রাজি নয়, তাই না? তাই। পাগলিটাও আমাকে খুব বেশি ভালোবাসে। আচ্ছা তাহলে এখন চল, আর তোর জন্য একটা ভালো সুখবর আছে। আমার আর সুখবর দিয়ে কি হবে? তা তো আর পূর্ণ হবে না। দূর পাগল, আমি আসি না। কালকে সকাল 10টায় বাসায় থাকবে। আমি এসে তোকে এক জায়গায় নিয়ে যাব। আর বিকেল 4টায় জারিনদের বাসায় যাব। কেন 10 ঘন্টা সময় আমরা কোথায় যাব? সেটা কালকে দেখিস কোথায় যাই। আচ্ছা এখন আমার সাথে আয়। তোকে বাসায় দিয়ে আমিও আমার বাসায় যাব। আচ্ছা চল। মাহিমকে নিয়ে ওর বাসার সামনে এসে ওকে নামিয়ে দিয়ে আমি আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর আমার রুমে মৌ এসে পড়লো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নেক্সট পার্ট পেতে।